ভিনিসিয়াস জুনিয়র বা ভিনি, ভিনি আসলে কে? কেউ বলবে একটা প্রডিজি, ব্রাজিলের একটা প্রডিজি, যে আসলে পেলের উত্তরাধিকার রক্ষা করতে এই পৃথিবীতে আসছে। কেউ বলবে মিসফায়ার করা একটা তারকা, যার কাছ থেকে যা যা প্রত্যাশা ছিল তা এখনো পূরণ করতে পারে নাই। কেউ বলবে একটা ওভার রিয়্যাক্ট করা ইম্যাচিউরড ছেলে, যার আচরণে সমস্যা আছে। আবার কেউ বলবে যে না, একটা প্রতিবাদী ছেলে। আমি ভিনিকে দেখি একটা কণ্ঠস্বর হিসাবে। পৃথিবীতে কোটি কোটি যে কালো মানুষ আছে, তারা এই বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী যে নির্যাতনের, অবমাননার এবং ডিহিউম্যানাইজেশনের শিকার হচ্ছেন এবং হচ্ছেন, এইটার বিরুদ্ধে কণ্ঠ রেজ করা লোক পৃথিবীতে খুব বেশি নাই, খুব বেশি আসেও নাই। অন্তত সুপারস্টার লেভেল থেকে আমরা খুব বেশি কণ্ঠ শুনতে পাই না। ভিনি হচ্ছে সেই ছেলে যে খুব অল্প বয়স থেকে এই জীবনটা বেছে নিছে, যে তার স্টারডম, তার যে প্রাপ্তি, এই সব কিছুতে ঘাটতি পড়ে যাবে, সব কিছু প্রশ্নের মুখে পড়ে যাবে। তারপরও সে ওই ভয়েসটা হয়ে উঠছে। আমি ভিনিরে এই জন্য আধুনিক যে স্পোর্টস, এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার মনে করি। এখন এই জায়গাটায় একটু তুলনাটা আপনাদের কাছে অতিকথন মনে হতে পারে, আমার কাছে মনে হয় সত্যি সত্যি সে মোহাম্মদ আলীর উত্তরাধিকারী। এখন মোহাম্মদ আলীর উত্তরাধিকারী হতে গেলে আরেকটা ছোট শর্ত থাকে, যে তার ওই সাফল্যটাও লাগবে। ভিনি ক্লাব পর্যায়ে যথেষ্ট সাফল্য পাইছে, আরও পাবে। দিস ইজ দ্য গোল্ডেন চান্স, যখন সে সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করবে। যেটা তাকে নিয়ে প্রত্যাশা ছিল যে সে পেলের উত্তরাধিকারী হবে, এই বিশ্বকাপ হতে পারে সেই প্রত্যাশা পূরণের বিশ্বকাপ। ইতিমধ্যে ভিনি সেই ইঙ্গিতটা দিছে। প্রথম দু ম্যাচে দুটো গোল করার পাশাপাশি যে অবিশ্বাস্য খেলাটা দিচ্ছে সে, উইঙ্গার থেকে শুরু করে প্লে মেকিং, স্কোরিং, যে অবিশ্বাস্য খেলাটা দিচ্ছে, তাতে ভিনি ওই সম্ভাবনাটা তৈরি করছে যে এবার সে ওই উত্তরাধিকারটা প্রমাণ করবে। সে তার ভয়েসটাকে ওই সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে। ভিনিকে নিয়ে আজকে আলোচনা করতে চাই। আমি মূলত ভিনি কেন স্পোর্টস হিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটা, সেই জিনিসটা বলতে চাই, এবং ভিনির সামনে এবছরের সম্ভাবনাটা নিয়ে কথা বলতে চাই। আমি কখনো স্পোর্টসকে শুধু স্পোর্টস হিসাবে দেখতে চাই না। স্পোর্টসকে একটা পলিটিক্যাল টুল হিসাবে দেখতে চাই, একটা কালচারাল টুল হিসাবে দেখতে চাই, কখনো কখনো আধিপত্যবাদী একটা টুল হিসাবে দেখতে চাই। আমি দেখতে পাই যে স্পোর্টসকে কিভাবে ক্ষমতাসীনরা, ক্ষমতাধররা, সুপ্রিমিস্টরা কিভাবে টুল হিসাবে ব্যবহার করে অবদমিত করে রাখে কোটি কোটি মানুষকে। এই এবারের বিশ্বকাপেও তাই হচ্ছে, যে স্পোর্টস একটা বিশ্বকাপকে ইউজ করে এখানে একটা জিওপলিটিক্যাল একটা সমীকরণ তৈরি করা হচ্ছে এবং এক ধরনের হেয় করা হচ্ছে সারা পৃথিবীকে। এটা আমি দেখতে পাই। আবার একই সঙ্গে আমি দেখতে পাই যে স্পোর্টস হচ্ছে মানুষের, নির্যাতিত মানুষের, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর তৈরি হওয়ার একটা টুল। একই সঙ্গে তার প্রতিবাদের ভাষা জানানোর, তার যে অব্যক্ত অনুভূতি, এটা প্রকাশ করার একটা টুল। এই যে ভোজিনহা, কেপ ভার্দের একটা ছেলে, বয়স্ক ছেলে না, বয়স্ক মানুষ, তিনি এই টুলটা ইউজ করে দেখায় দেন যে কোনো রকম একাডেমিক সুযোগ সুবিধা ছাড়া একটা লাভা দ্বীপ থেকে উঠে এসে বিশ্বমঞ্চ কাঁপানো যায়। আবার ধরেন অস্ট্রেলিয়ার হয়ে ৪-৫টা ছেলে খেলতেছে, যাদের বেশিরভাগের জন্ম উদ্বাস্তু শিবিরে। তাদের পৈতৃক বাড়ি হয়তো বুরুন্ডিতে, কারোর কারোর সুদানে। তারা পথে কোনো এক ওই সে আশ্রয় শিবিরে জন্মাইছে। সেখান থেকে দীর্ঘকাল আশ্রয় শিবিরে কাটানোর পরে অল্প বয়সে বাবা মার সঙ্গে অস্ট্রেলিয়ায় এসে আশ্রয় পেয়েছে। আজকে তারা ওই টুলটাকে ইউজ করে বিশ্বমঞ্চে বলতেছে উদ্বাস্তুদের কথা। পৃথিবীতে কোটি কোটি মানুষ যে ভূমিহীন হচ্ছে যুদ্ধের কারণে, অন্যায়ের কারণে, তাদের কথা আমরা জানতে পারতেছি এদের কল্যাণে। এই ব্যাপারগুলোই না, আজকে যখন হাইতি জার্সি থেকে আপনি তাদের স্বাধীনতা সংগ্রামের ছবি সরায় নিতে বলেন, ওইটা তখন আমাদের বলে দেয়, আমাদের বাচ্চাদের তখন প্রশ্ন করতে শেখায় যে এই ছবিটা আসলে কিসের ছিল। আমরা তখন বলি যে ওই ছবিটা হচ্ছে পৃথিবীর একমাত্র এবং প্রথম সফল দাস বিদ্রোহের ছবি, যে দাস বিদ্রোহ হাইতি নামে একটা দেশের জন্ম দিছে। সাদাদের বিপক্ষে আর কোনো দাস বিদ্রোহ এত সফল হয় নাই, সামরিক বাহিনীর বিপক্ষে সফল হয় নাই, হাইতিতেই শুধু এটা হয়েছে। আজকে আধুনিক যুগ, যখন সবাই সাম্যের একটা কৃত্রিম মুখোশ পরে আছে, তখনও ইউরোপ আমেরিকা এই ছবিটা নিতে পারলো না, এটা সহ্য করতে পারলো না, যে এটা তাদের একটা এথনিক পরাজয়, তাদের যে দীর্ঘকালের নির্যাতন, এই নির্যাতনের পরাজয়ের ইতিহাস হাইতির বুকে। হাইতির এই জার্সি বদলায় ফেললো তারা।
ফাইন, ফাইন। এটাতে অন্তত বাচ্চাদের সামনে হিস্ট্রিগুলো আসতেছে। আমি এইজন্য স্পোর্টসকে পছন্দ করি যে আপনি যত দমন করবেন তত বেশি কথাগুলো সামনে আসবে। সেই ক্ষেত্রে ভিনির চেয়ে বড় উদাহরণ হয় না। আজকে ৮ টা বছর ধরে এই ইউরোপে আসার পরে, রিয়াল মাদ্রিদে আসার পরে এই ছেলেটা একের পর এক রেসিজমের শিকার হইছে। প্রতিটা ক্ষেত্রে এই ছেলেটা আওয়াজ তুলছে। প্রতিটা ক্ষেত্রে আওয়াজ তুলছে এবং প্রশ্ন করে যাচ্ছে। এবং আপনাদের কাছে কখনো বিরক্তিকর মনে হয়, কখনো ওর আচরণ দেখে মনে হয় যে, "আরে ভাই চুপ থাক না, মেনে নে না।" হাজার, হাজার মানুষ মেনে নিয়ে খেলতেছে। এমবাপ্পেরা মেনে নিয়ে খেলছে, পগবারা মেনে নিয়ে খেলছে। কত মানুষ মেনে নিয়ে খেলছে না? কত কালো মানুষ ইউরোপিয়ান ফুটবল খেলতেছে, মেনে নিয়েই তো খেলতেছে। তুই কেন আওয়াজ করিস? ও ওই আওয়াজটা তুলে যাচ্ছে। ও বলে যে, "আমি হচ্ছি বর্ণবাদীদের নির্যাতনকারী।" এই বর্ণবাদীদের নির্যাতনকারীর গল্পটা একটু শুনলেই বুঝবেন যে কোত্থেকে এই জিনিসটা তৈরি হইছে। বিনির জন্ম রিও ডি জেনেরিও প্রদেশে, নট রিও ডি জেনেরিও শহরে। শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সাও গনসালো বলে ছোট্ট একটা শহর। এটা ঠিক শহর বলতে পারেন না, পুরো জায়গাটাই একটা স্লামের মতো। কিছু আধুনিক অংশ আছে, ধনীদের একটা জায়গা আছে, কিন্তু ভিনির জন্ম যথারীতি আমাদের লাতিন নায়করা যেসব জায়গায় জন্মায়, ভিনির জন্ম প্রায় স্লাম টাইপের একটা ঘরে। হ্যাঁ, হয়তো একেবারে তেভেজদের মতো ঐরকম স্ট্রিট স্লাম টাইপের না, একেবারে না খেতে পাওয়া পরিবার না, কিন্তু দারিদ্র্যপীড়িত পরিবার। বাবা সিকিউরিটি গার্ড ছিলেন, সারা রাত ডিউটি করতেন। মা এ বাড়ি ও বাড়ি কাজ করতেন। ওই অভাবের মধ্যেই চলতো আসলে। খাবার অভাবটা সরাসরি হতো না, কিন্তু অভাবের মধ্যেই চলতো। এইরকম একটা ফ্যামিলির ছেলের আসলে প্রথাগত ফুটবল ট্রেনিং পাওয়ার কথা না এত ছোট বয়সে। আমরা লাতিন যে গল্পগুলো দেখি, সে গল্পগুলোতে একটা জিনিস দেখব যে এরা প্রথাগত ফুটবল ট্রেনিং পায় কিন্তু বেশ সংগ্রাম লড়াই করার পরে। ভিনির ক্ষেত্রে সৌভাগ্য হচ্ছে যে তার বাবা এবং চাচা এরা ২ জন ভিনিকে নিয়ে খুব ছোটবেলা থেকে, ওর বয়স যখন ৫ বছর তখন থেকে ফাইট শুরু করে দিয়েছেন। ব্রাজিলের ঐতিহ্য অনুযায়ী আমাদের রোনালদিনহোদের উত্তরাধিকার অনুযায়ী ভিনিও শুরু করছিল ফুটসাল দিয়ে। রাস্তায় ফুটবল খেলতো। মানে ওই বয়সটা তো ব্রাজিল, লাতিন আমেরিকায় যেটা হয় আমি চোখ বুজলে দেখতে পাই। স্রষ্টা কখনো দেখানোর সুযোগ করবেন কিনা জানি না। আমি ওই জায়গাগুলোতে যেতে চাই। কোথায় রোনালদিনহো ফুটসাল খেলছিলেন, কোথায় পেলে ১ম ওই বলটায় লাথি মারছিলেন, ওই জায়গাগুলো একটু দেখতে চাই। ওগুলোই তো আমাদের জীবনের তীর্থ। এছাড়া আর তীর্থ কি? তো ওই রাস্তায় ফুটবল খেলতো, পাশে ছোট মাঠে ফুটসাল খেলতো। কিন্তু ফুটসালেই মূলত প্রতিভাটা ছিল। ওকে মূলত ওরও আগ্রহ ছিল, ওর বাবা চাচারও মূল আগ্রহ ছিল ফ্লেমিঙ্গো ফুটসাল দলে দেওয়ার। ফ্লেমিঙ্গোর ওই শহরে একটা ছোট্ট ট্রায়াল অফিস আছে। ট্রায়াল অফিস ওখানে ওই আঞ্চলিক যারা রিও ডি জেনেরিওর ওই অংশের যারা তাদের ওখানে একটা ট্রায়াল দেওয়ার সুবিধা আছে। শুধু ফুটসালের, নট ফুটবল। ও ওখানে ফুটসালের ট্রায়াল দিল এবং দারুণভাবে টিকে গেল। এবার তাহলে কি করতে হবে? ফ্লেমিঙ্গোর একাডেমি তো ইয়েতে, রিও ডি জেনেরিওতে। এখান থেকে ৫০ কিলোমিটার দূরে। ওকে বলা হলো, "তুমি একাডেমিতে ভর্তি হও।" ভর্তি হলো। ভর্তি হওয়ার পরে ওর ফ্যামিলি এবং ও আবিষ্কার করল যে এটা একটা অসম্ভব ব্যাপার। প্রতিদিন ৫০, ১০০ কিলোমিটার জার্নি, সঙ্গে তার স্কুল আছে, সঙ্গে ফুটসালের ট্রেনিং, খেলা, অমুক-তমুক, না পারা যায় টাকায়। এইটা বাইরে ৩ বেলা খাওয়ার ব্যবস্থা, যাতায়াতের খরচ, একাডেমির ফি, অমুক-তমুক। আর ছেলেটা শরীরে পারবে কখন? আপনি ঠিক কখন রওনা দিয়ে কখন বাসায় পৌঁছাবেন? ১০০ কিলোমিটার যাতায়াত আ ব্রাজিলে এটা সোজা ব্যাপার। ব্রাজিল তো আর ইউএস বা ইউরোপ না যে ওই আপনি টিউবে উঠলেন টাস করে ৫০ কিলোমিটার চলে গেলেন। এটা তো না। তাহলে উপায়, দুটো কর্তৃপক্ষ বা দুটো ব্যক্তি এখানে খুব প্রভাব ফেললো। একটা হচ্ছে ভিনির যে ফ্লেমিঙ্গোতে ফুটসাল কোচ, উনি একটা ব্যবস্থা করলেন যে ভিনি ফ্লেমিঙ্গো থেকে একটা বৃত্তি পাবে। এই বৃত্তি দিয়ে তার ওই খাওয়া খরচ-টরচ চলে যাবে। আর ওর চাচা থাকেন হচ্ছে এই রিও ডি জেনেরিওর একদম শহরের কাছেই। মানে হয়তো ওই একাডেমি থেকে ৮-১০ কিলোমিটার দূরে। এটুকু জার্নি করা যায়। চাচা বললেন যে, "তুই বেটা আমার বাসায় থাক। বাসায় থেকে তুই এখান থেকে যাতায়াত করে ট্রেনিং কর। পাশে একটা স্কুলে ভর্তি করে দেই। আর খরচ তো ফ্লেমিঙ্গো দিচ্ছে।" ব্যাস! এভাবে তার লাইফটা সেটেল হয়ে গেল। ফুটসাল থেকে কিছুদিনের মধ্যে ফুটবলে ট্রায়াল দিল। ফুটবলে দারুণ করে ফেলল এবং ওই বয়সেই ও তো ১৭ হওয়ার আগেই ওর সিনিয়র ফ্লেমিঙ্গো দলে অভিষেক হয়ে গেল। ও তখনই কিন্তু আলোচনায়। মানে আমরা বলি বটে যে ব্রাজিলের থেকেই আলোচনায় আসা ফুটবলার পেলের পরে শুধু নেইমার।
কিন্তু ভিনিও আসলে ফ্লেমিঙ্গোতে থাকতেই ওয়ার্ল্ড ওয়াইড আলোচনায় চলে আসছে। তখনও কিড, সে একেবারে বাচ্চা, ১৭ বছর বয়স। সে অবস্থায় তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেল। পরে সে কাড়াকাড়িতে জিতে রিয়াল মাদ্রিদ তাকে নিয়ে আসলো। এবং ওকে কিন্তু এনে ১ম এ রিয়াল মাদ্রিদ কাছে দেওয়া হয়েছে যাতে ও ওই ওইখানেও একাডেমিতে একটু প্রশিক্ষণ পায়। তারপরে সিনিয়র দলে জয়েন করছে। তারপরে তো গল্পটা আপনারা জানেন, ১ম কয়েক সিজন বেশ হতাশ করছে। যে আলোচনা নিয়ে আসছিল সে পরিমাণে পারফর্ম করতে পারতেছিল না। মিসম্যাচ হচ্ছিল। ওকে নিয়ে একটা সমালোচনা খুব হচ্ছিল যে ডিসিশন মেক করতে পারে না, ড্রিবল পাস করে দারুণ, 1 টু 1 অসাধারণ, 1 ভার্সেস 1 অসাধারণ। কিন্তু ওই ডিসাইসিভ পাসটাও দিতে পারে না, ডিসাইসিভ গোলটাও দিতে পারে না। একটা সময় এরকম আসলো যে ভিনিকে নিয়ে রিয়াল মাদ্রিদ সমর্থকদের মধ্যেই একটা ক্ষোভ তৈরি হলো। যে না, ভিনি অযথা জায়গা আটকায় রাখতেছে। ভিনির পিছনে ইনভেস্টটা অযথা। এই ক্ষোভটা কতটা ফুটবলীয় আর কতটা বর্ণবাদী সে নিয়ে ব্যাপক কথা বলার সুযোগ আছে। কারণ এখানেই আসলে আমরা বর্ণবাদের চেহারাটা দেখা শুরু করি। ভিনি এই সময়ের মধ্যেই দেখেন ২০২৪ সালে বিবিসি তার নিয়ে একটা রিপোর্ট করছে, যখন সে একটা বড় ফৌজদারি মামলা জিতলো তারপরে একটা রিপোর্ট করছে যে ৮ বছরে সে ২০টা প্রত্যক্ষ বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছে। ২০টা প্রত্যক্ষ বর্ণবাদী আক্রমণ, এগুলো এমন না যে পরোক্ষ, এখানে ওখানে লেখা হয়েছে বলা হয়েছে তা না, সরাসরি তাকে বর্ণবাদী আক্রমণ করা হয়েছে। তার মতো করে একটা কালো পুতুল মাঠে নিয়ে এসে তাকে কুৎসিত পোশাক পরায় দেওয়া হয়েছে। রেগুলার তাকে দেখায় কলা দেখানো হতো। মানে বানরে হচ্ছে হোয়াইট সুপ্রিমিস্টরা কালোদের প্রতীক হিসাবে দেখে। আফ্রিকানদের ওরা মাংকি বলে করে, রেসিস্ট টোন করে। এছাড়া বাজে কথাবার্তা হেন কিচ্ছু নাই। ইভেন ওখানকার সাংবাদিকরা পর্যন্ত, মানে কোনো স্তরের লোক আপনি খুঁজে পাবেন না। ফুটবল কর্মকর্তা, দর্শক, সাংবাদিক, প্রশাসনের লোকজন, এমন কোনো জায়গা নেই যেখান থেকে ভিনি রেসিজমের শিকার হয় নাই। মজার ব্যাপারটা হচ্ছে যে ভিনি ফ্রম ফার্স্ট ডে এটা প্রতিবাদ করে গেছে। এই রেসিজমের শিকারকে ভিনি একা? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। স্পেন সহ ইউরোপের প্রতিটা দেশে আফ্রিকান এথনিক ফুটবলারদের প্রচণ্ড দাপট। ফ্রান্স তো চলতেই পারবে না। কালকে সকালে যদি আফ্রিকান কালোরা বলে দেয় যে আমরা আর ফ্রান্সের হয়ে খেলবো না এই বিশ্বকাপেই, আর টিম চালাইতে পারবে না। যদি ফিফা অনুমতিও দেয় যে তোমরা রিপ্লেস করো অরিজিনাল ফরাসিদের দিয়ে, তাও টিম চালাইতে পারবে না, বিশ্বকাপেই খেলতে পারবে না। এটা আসলে সবার দৃশ্য। ফলে এই সবাইকে, সেটা আপনি বালোতেল্লি বললেন, পগবা বললেন, এমবাপ্পে বললেন, প্রত্যেককে এই অবস্থার ভিতর দিয়ে যেতে হয়। অরিকে যেতে হয়েছে, সবাইকে, সবাইকে। আ জর্জ উইয়াকেও যেতে হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এরা সবাই ওটা সহ্য করছেন। সহ্য করাটাই কেমন যেন নিয়ম। মানে ওই হোয়াইট মিডিয়া, হোয়াইট প্রশাসন, ইভেন মরিনোর মতো কোচ, এরা সবাই ধরে নিছে যে এরা কথা বলবে না। ওই যে গায়ত্রী স্পিভাকের একটা কথা নিয়ে আজকে কদিন খুব আবার হইচই হচ্ছে, পুরনো কথা, যে ক্যান সাবাল্টার্ন স্পিক? তো ব্ল্যাক ফুটবলাররা কি কথা বলতে পারবে? এটা নিয়েও একটা ব্যাপক আলোড়ন যে ব্ল্যাকরা কেন প্রতিবাদ করবে? প্রতিবাদ করবে না তো। এটাই তো চিত্র ভাই। তোমাকে তো বর্ণবাদী আক্রমণ করা হবে। এটা সহ্য করে সবাই খেলে, তুমি খেলতেছো না কেন ভাই? আমাদের এখানে দেখবেন এটা মেয়েদের প্রায়ই শোনা যায় যে রাস্তায় বেরোলে এটা তো বলেই। তুমি কেমন মেয়ে? তুমি আবার এটার প্রতিবাদ করো? ভিনি হচ্ছে ওই কালো লোকটা, ভিনি হচ্ছে ওই মেয়েটা যে হচ্ছে ঘুরে দাঁড়ায় প্রতিবাদ করে। আমরা আলীর পরে এই জিনিসটা, মোহাম্মদ আলীর পরে আর দেখি নাই। যে কোনো কালো মানুষ, কোনো কালো সুপার অ্যাথলেট, সেলিব্রিটি যে প্রতিটা ইস্যুতে প্রতিবাদ করতেছে। ন্যায্য কথাটা বলতেছে। দেখেন যখন বেনফিকার বিপক্ষে সবচেয়ে বড় ঘটনাটা তো ঘটলো বেনফিকার সঙ্গে, যেটার পরে হচ্ছে ফৌজদারি মামলা হলো, ৩ জনরে শাস্তি দেওয়া হলো, কারাদণ্ড হলো। সেই ঘটনার পরে ইমিডিয়েট ইফেক্টে মরিনহো কি বলছিলেন? মরিনহো বলছিলেন যে ওকে গালি দেয় এটা সত্যি, কিন্তু ওর আচরণ ঠিক করা দরকার। মানে ওকে গালি দিবে, ও প্রতিবাদ করতে পারবে না। এই জিনিসটা একটা নিয়মে পরিণত হয়ে গেল। স্প্যানিশ পত্রপত্রিকায় নিয়মিত লেখা শুরু হলো। ইভেন মাদ্রিদ বেস পত্রপত্রিকায়। আমি বুঝতাম যে অন্যান্য সিটির পত্রপত্রিকার কথা ছিল। মাদ্রিদের পত্রপত্রিকায়ও নিয়মিত লেখা হতে লাগলো যে ভিনি ম্যাচ করে না। কেন? বা এই প্রশ্নের উত্তরে তারা নিজেরাই বলতেছে যে কেন, এখানে আগে অন্য কালো খেলে নাই। তারা তো এটা মেনে নিয়েই খেলছে। কি হবে?
প্রতিপক্ষ দলের এক প্রশাসক বলতেছেন যে ভিনি বারন্নরের মতো লাফালাফি করে বলেই ওকে রেসিস্ট, ওকে লোকেরা আক্রমণ করে। রেসিস্ট তো স্বীকার করে না। ওনাকে যখন এই জন্য আদালত তলব করলো, ও বললো না আমি বানর বলতে তো ওরকম কিছু বোঝেনি, এটাই তো স্বাভাবিক, আমরা তো ওদের বানরই বলি। মানে উনি যে রেসিজম করতেছেন এটাই উনি বোঝেন না। এখন এই বোঝানোর জন্য তো কাউকে না কাউকে কথা বলতে হবে। কাউকে না কাউকে তো বলতে হবে যে তুমি ক্রাইম করে যাচ্ছ, কয়েকশো বছর ধরে ক্রাইম করে যাচ্ছ, আমাদের সঙ্গে ক্রাইম করতেছো, আমাদের খাচ্ছ, আমাদের পড়তেছো। আমরা আফ্রিকান কালোরা তোমাদের খাওয়া পরায় বাঁচায় রাখছি ইউরোপিয়ানদের, উল্টে আমাদের সঙ্গে ক্রাইম করে যাচ্ছ। আমাদেরকে ওখান থেকে এনে একসময় দাস হিসেবে ব্যবহার করছে, এখনও ডিহিউম্যানাইজেশন করে যাচ্ছ, যে আমাদের তোমরা যা খুশি বলতে পারো কিন্তু আমরা এটা প্রতিবাদ করতে পারি না। এই জিনিস সেই আমলে আলী করছিলেন। যখন তাকে বাস থেকে নামায় দেওয়া হয়েছিল কালো বলে, উনি বাসে উঠতেই অস্বীকৃতি জানাইছিলেন যে আমি আর কোনোদিন বাসে উঠবো না। যখন তাকে কালো বলে রেস্টুরেন্টে ঢুকতে দেওয়া হয় নাই, তখন উনি বলছিলেন যে আর জীবনে কোনোদিন আমেরিকার কোনো রেস্টুরেন্টে যাব না। যখন ওনাকে বলা হয়েছিল ভিয়েতনাম যুদ্ধে যেতে হবে, ইউ আর এ ব্ল্যাক ম্যান, তোমার ভিয়েতনাম যুদ্ধে যেতে হবে, উনি বলছিলেন না, ভিয়েতনামীদের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, আমি মানুষ, আমি কালো মানুষ, আমি মানুষ, আমি অযথা মানুষের সঙ্গে যুদ্ধ করি না। সর্বস্ব হারাইছিলেন আলী এটা করতে গিয়ে। আলী শুধু কতগুলো পদক জিতে, কতগুলো বক্সিং রিংয়ে মাইক টাইসনকে বা অন্যদের হারায় আলী আলী হন নাই, সর্বকালের সেরা হন নাই। আলী আলী হয়ে উঠছেন পলিটিক্যালি, এবং এই জিও পলিটিক্যাল কালচার, তারপরে যে বর্ণবাদী আক্রমণ, এইগুলোর প্রতিবাদ করে বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আলী সর্বকালের সেরা হয়েছেন। সেই পথে হাঁটার লোক খুব একটা আমরা পাই না। আমরা যেটা দেখি মূলত হচ্ছে যে যতই সাবঅর্ডিনেট থেকে ওই সাদাদের রাজ্যে পৌঁছাক, সে আসলে ওদের সঙ্গে মিলিয়ে মিশে থাকার একটা চেষ্টা করে। যা বলতেছে বলুক না, এটার বিনিময়ে তো স্পন্সর পাচ্ছি, এটার বিনিময়ে তো একটা নিশ্চিত জীবন পাচ্ছি, সুপারস্টার একটা তকমা পাচ্ছি। কিন্তু এই ছেলেটা ওটা স্যাক্রিফাইস করছে, কার্যত স্যাক্রিফাইসই করছে। ও জানে এই যে ভিনি ভিনি ঠিক কখনোই মেসি নেইমারের মতো তারকা হয়ে উঠতে পারবে না হয়তো। ওর ছবিটা ফার্স্ট পেজে মানায় না, ওর ছবিটা দিয়ে আপনি ভোগের কাভার করতে পারবেন না, ওটা হোয়াইটদের গায়ে লাগবে। যেই ছেলেটা না আমাদের সব কিছুতে প্রতিবাদ করে, মামলা করে আমাদের কিছু লোককে জেলে দেওয়া হয়েছে, এই ছেলেটারে কাভার বানানো যাবে না। এই ছেলেটারে ইভেন মানে এটা বললে হয়তো কেউ কেউ অতিরিক্ত কনস্পিরেসি থিওরি হিসাবে নেবেন, ও ব্যালন ডিওর পাওয়া খুব কঠিন, আসলেই খুব কঠিন। এটা হয়তো অতিমানবিক কিছু করলে ওর হাতে ব্যালন ডিওর আসতে পারে, কারণ কালো বলে না। ভিনির সমস্যা এখন আর ভিনি কালো না, ভিনির সমস্যা হচ্ছে ভিনি কালোদের কণ্ঠ, কালোদের একটা কণ্ঠকে কেউ মঞ্চে তুলতে চায় না, কেউ তার হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কারটা দিতে চায় না, তাকে নিয়ে সবচেয়ে বেশি ক্যামেরার আলো ঝলসাক, এটা কেউ চায় না। এই সাম্রাজ্য ধসে যাক, এই যে সুপ্রিমেসির সাম্রাজ্য, এটা তারা চায় না। তার তো প্রমাণ চোখের সামনে, যে হাইতির জার্সি থেকে ওই যুদ্ধের প্রতীক সরায় ফেলানো, তারা এখনও ওই ভয়েসকে ভয় পায়। এই জায়গাটা হচ্ছে ভিনির শ্রেষ্ঠত্ব। আমি বলি মোহাম্মদ আলী যদি একটা বই হন, সেই বইয়ের পরিশিষ্ট হতে পারে আমাদের ভিনি। এই সম্ভাবনা তার ভিতরে আছে। হ্যাঁ, সম্ভাবনা না, আমি বলি যদি ভিনি জীবনে আর কিছুই না যেতে, এমনকি ক্লাবেও আর কিছু না যেতে, তাও ভিনিকে ওই পরিশিষ্টের জায়গাটায় রাখতে হবে, যে আলীর এক্সটেনশন। আমি আলীর সঙ্গে তুলনা করতেছি না, বলতেছি না নিউ আলী, কিন্তু আলীর এক্সটেনশন, এই সম্মানটা সে সারা জীবন পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, তাকে একই সঙ্গে যদি ওই যে বলে যে সোনায় সোহাগা, একই সঙ্গে ভিনির গলায় যদি একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মেডেল থাকে, ভিনির হাতে যদি একটা বিশ্বকাপ থাকে, ভিনির হাতে যদি একটা গোল্ডেন বুট থাকে, এগুলো থাকলে ভিনির কণ্ঠটা আরও শক্তিশালী হয়, আরও উচ্চতর মঞ্চে পৌঁছায়। আমরা এখানে বসে সারাদিন বর্ণবাদের বিপক্ষে চিৎকার করতে পারি, কেউ শুনবে না। এই দেবব্রতর 10,000 5,000 ভিউ, এ দিয়ে কেউ শুনবে না, বেশিরভাগ লোক স্কিপ করে চলে যাবে। কিন্তু ভিনি যখন কথা বলে তখন এমনিতেই কোটি কোটি মানুষ শোনে। বিশ্ব চ্যাম্পিয়ন ভিনি যখন কথা বলবে তখন আরও বেশি মানুষ শুনবে। ভিনি সেই সোনালি সময়ে এবার বিশ্বকাপটা খেলতে আসছেন। মাত্রই ১ বছর আগে ব্যালন ডিওর রেসে ছিল, পরের বছরটাও সুন্দর ফুটবল খেলছে। দেখেন এমবাপ্পের সতীর্থ হয়েও ১ নাম্বার তারকা হয়ে রিয়াল মাদ্রিদে থাকা, মানে আপনি যখন ব্যালন ডিওর রেসে থাকেন রিয়াল মাদ্রিদের পক্ষে, তখন তো রিয়াল মাদ্রিদের ও বছরের ১ নাম্বার আপনি, কিন্তু আপনার সতীর্থ এমবাপ্পে। কত বড় ফুটবলিং ক্যাপাসিটি লাগে! তার মানে সে শুধু মুখে নমারিতং জগৎ না,
সে তার কাজটাও করতেছে। এবার বিশ্বকাপ শুরু হতেই সে দেখা দিচ্ছে যে এবার বিশ্বকাপে আসলে যদি ব্রাজিলের কোথাও পৌঁছাতে হয় তাহলে সেটা ভিনি। ভিনিকে নিয়েই পৌঁছাতে হবে, ভিনির মাধ্যমেই পৌঁছাতে হবে। নেইমার কার্যত এখনো নেই। আমরা জানি না সে ফিরবে কিনা, ফিরলেও কেমন চেহারায় ফিরবে। রাফিনা কুড বি এ গ্রেট অ্যাসেট, কিন্তু রাফিনার বিশ্বকাপ কার্যত শেষ। যদিও বলা হচ্ছে যে সুপার 16 এ গিয়ে সে হয়তো ফিরতে পারে, কিন্তু আমার মনে হয় না যে রাফিনা আর বিশ্বকাপ বলে আর কিছু আছে। সেই জায়গাটায় ভিনি যেভাবে ১ম ২ ম্যাচে পার্সোনাল স্পেস ক্রিয়েট করছে। ১ম ম্যাচটাতে সে পার্সোনালি খেলছে। ব্রাজিলের আর কেউ খেলতেই পারে নাই। সে একা, একা একটা সলো পারফরম্যান্স দিয়ে একটা গোল বের করে নিছে। সারা ম্যাচ জুড়ে খুব ভালো খেলছে তা না। ২য় ম্যাচে সে একটা সুপার পারফরম্যান্স দিছে, একটা শো করছে। সলো শো করছে। অ্যাসিস্ট করছে, গোল করছে, পুরো ওই অঞ্চলটা দখল করে রাখছে। তার স্পেসটা তার নিজের বলে ঘোষণা করে দিছে। এই জিনিসটা ভিনি যদি করে যেতে পারে, আমি জানি না ব্রাজিল কতদূর যাবে। তবে এই বিশ্বকাপটা ভিনির নিজের করে নেওয়া সম্ভব। আমি কোনো রকম কোনো আ চাওয়া পাওয়া বাদে শুধুমাত্র পৃথিবীর কোটি, কোটি মানুষের দিকে তাকায় প্রার্থনা করব যে ভিনি এই বিশ্বকাপটা নিজের করে নিক। তাহলে আর কিছু না হোক, ও সারাটা জীবন বিভিন্ন জায়গায় এই বয়সের মধ্যেই পাওনা আদায় করে নিতে যে ভয়েসটা রেইজ করছে, বিশ্বকাপ মাঠেও সেটা প্রমাণ করবে যে আমি আমার পাওনাটা আদায় করে নিতে পারি। মিনির জন্য অনেক শুভকামনা থাকলো। পৃথিবীর সব এই মানুষগুলো যারা এরকম প্রজন্মের পর প্রজন্ম ধরে নির্যাতন এবং অবমাননার শিকার হচ্ছে, তাদের সবার জন্য শুভকামনা।